আজকে ভিডিওতে আমাদের মূল বক্তব্য হচ্ছে আমেরিকা কিভাবে নেতৃত্ব হারাচ্ছে, কিভাবে মুসলমানদের জন্য একটা নতুন রেনেসন্সের ইন্টেলেকচুয়াল, স্পিরিচুয়াল, ইকোনমিক্যাল রেনেসন্সের একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। Most important point, the American economy is in trouble. The American empire is in decline. পৃথিবী বদলে যাচ্ছে এবং এমনভাবে বদলে যাচ্ছে যেটা মুসলমানদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যেখানে মুসলমানরা আবার তাদের অতীত উৎকর্ষে ফেরত যেতে পারে। কিন্তু মুসলমানরা অনেক ক্ষেত্রেই, স্পেশালি শিক্ষিত মুসলমানরা এ ব্যাপারে সচেতন না। তারা অনেকে ডিলিউশনাল, অনেকে ডিনায়ালের মধ্যে আছে। খুব কষ্ট লাগে, শিক্ষিত মুসলমানদের একটা বড় অংশ মনে করে আমেরিকা সর্বশক্তিমান, আমেরিকার কোনো শেষ নাই, সে তার জন্ম থেকে দেখে আসছে আমেরিকান এবং ওয়েস্টার্ন ডমিনেন্স, এবং সে বিশ্বাস করে এই আমেরিকান ওয়েস্টার্ন ডমিনেন্স পৃথিবীতে সবসময় থাকবে। অবশ্যই আমেরিকার যে ডমিনেন্স সেটা আসলে খুব অল্প সময়ের, তা 100 বছরও হয়নি যে আমেরিকা পৃথিবীকে ডমিনেট করতেছে, এবং 100 বছরের আগেই দেখা যাবে আমেরিকার ডমিনেন্স চলে যাচ্ছে। আজকে ভিডিওতে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমেরিকার ডমিনেন্স, আমেরিকা কিভাবে নেতৃত্ব হারাচ্ছে, এবং সেই নেতৃত্ব হারানো কিভাবে মুসলমানদের জন্য একটা নতুন জাগরণের, একটা নতুন রেনেসন্সের ইন্টেলেকচুয়াল, স্পিরিচুয়াল, ইকোনমিক্যাল রেনেসন্সের একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। গত 75 বছরে কোনো সিঙ্গেল কান্ট্রি ওই পরিমাণ অবিচার বৈষম্য তৈরি করে নাই যে পরিমাণ অবিচার এবং বৈষম্য আমেরিকা তৈরি করছে। আমেরিকার সাথে তার যে অ্যালাইড, যে পার্টনার, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এরা সবাই সেটাতে পার্টনার ছিল, বাট এটাকে লিড দিছে হচ্ছে গিয়ে আমেরিকা। আমরা বর্তমানে ইসরায়েল এবং প্যালেস্টাইন নিয়ে অনেক কথা বলি, কিন্তু আমরা এটা খেয়াল করি না ইসরায়েলের সমস্ত শক্তির উৎস আসলে আমেরিকা। ইসরায়েলের ইটসেলফ, তার পপুলেশন খুবই কম। ইসরায়েলে এই মুহূর্তে যে পরিমাণ জিউ থাকে তার সংখ্যা রাফলি 40-50 লাখ। প্রায় অর্ধেক জিউ ইসরায়েলে থাকেও না। অন টপ অফ ইট, তাদের যে মিলিটারির কতজন, আপনি যদি চিন্তা করেন যে আজকে টোটাল ইসরায়েলের মিলিটারিতে কতজন সৈন্য আছে, সেই সংখ্যা খুবই কম। তারা যা কিছু সাপোর্ট, সেই পুরা সাপোর্টটা তাকে দেয় আমেরিকা। পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি, বাই ফার পৃথিবীর সবচেয়ে বড় মিলিটারি। আমেরিকা পৃথিবীর কত বড় মিলিটারি এটা বোঝানোর জন্য বলি যে আমেরিকার টোটাল সারা পৃথিবীতে 700-র উপরে তার মিলিটারি বেজ আছে, এবং আর দ্বিতীয় কোনো কান্ট্রি নাই যার ইভেন 50টা মিলিটারি বেজ আছে তার দেশের বাইরে। সেখানে আমেরিকার আছে 700টা। সো স্বাভাবিকভাবেই যে কোনো দেশ আমেরিকার সাথে কোনো কনফ্লিক্টে যেতে চায় না, স্পেশালি যদি তারা মিডল ইনকাম কান্ট্রি হয়। কেউ পারতপক্ষে আমেরিকার সাথে যুদ্ধে যেতে চায় না। আনফর্চুনেটলি আমেরিকা তার এই ইকোনমি যে চালায়, তার একটা বড় উপায় হচ্ছে গিয়ে যুদ্ধ, বিগ্রহ, অস্ত্র বিক্রি। সো তার ইকোনমির জন্য তার কন্টিনিউয়াসলি তাকে এক্সপ্লয়েট করতে হয়। কিন্তু এই সময় শেষের দিকে চলে আসছে। আমেরিকার যে ইকোনমিক পতন, সেই ইকোনমিক পতনের শুরুর দিকটা শুরু হয়ে গেছে, আমরা অনেকেই খেয়াল রাখি না। এবং অনেককে যখন আমি এটা বলার শুরু করি বা চেষ্টা করি যে আমেরিকার ইকোনমি আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যেখানে আমেরিকা আর গ্লোবাল সুপার পাওয়ার থাকবে না, তখন সবাই খুব অবাক হয় বা বিস্মিত হয়। এই জন্য আমি আজকে এই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলাপ করব যে তাহলে কি আসলে এটা হচ্ছে নাকি হচ্ছে না। এবং এই ক্ষেত্রে আমি যার বক্তব্যটাকে আমি খুব গুরুত্ব দিয়ে নিয়ে আসবো, বা যার কোটেশনটাকে, সেটা হচ্ছে গিয়ে আমেরিকার একজন টপ ইকোনমিস্ট প্রফেসর রিচার্ড ওলফ। ওনার বক্তব্যগুলো আপনারা অনেকগুলো ইউটিউবে অ্যাভেলেবল, ওনার বই অ্যাভেলেবল, বাট ওনার সবগুলা কাজ যদি আমি সামারি করি, ওনার দৃষ্টিভঙ্গিতে আমেরিকার এই এম্পায়ারটা কিভাবে ফল করতেছে সেই জায়গাটাকে আমি মনে করি সমস্ত মুসলমানদের বোঝা উচিত, এবং সেটা কিভাবে নতুন কিছুর শুরু করতে পারে সেই বিষয়ে আমি ধারণা দিব। দেখেন, গত 75 বছরে আপনি যদি খেয়াল করেন যে মুসলমানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসন। পার্টিকুলারলি আমি যদি আফ্রিকা থেকে শুরু করি, আফ্রিকাতে আমেরিকা এবং ইউরোপের যে ডমিনেন্স ছিল, তারা ইনশিওর করছে যে আফ্রিকানরা যেন উঠতে না পারে। আমরা যদি মিডল ইস্টের দিকে তাকাই, আফগানিস্তান যুদ্ধ, ইরাক যুদ্ধ, লিবিয়া সহ পুরা মিডল ইস্টে, লেবানন সহ প্রত্যেকটা দেশে, ইজিপ্টে, প্রত্যেকটা দেশে তারা ম্যাসাকার তৈরি করছে। ইদার কখনো সে সরকার বদল করছে, কখনো সে জর্ডানে যেমন পাপেট সরকার সে পালতেছে, ইজিপ্টে সে পাপেট সরকার পালতেছে, মোর্সিকে সে সরায় ফেলছে, টার্কিতে এরদোগানকে সে একবার সরানোর চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে। সে
কতজন মিডল ইস্টের দলনেতা, সেনাপতি, কতজনকে যে সে হত্যা করছে তার কোনো ইয়ত্তা নাই, সেটা ড্রোন অ্যাটাকে হোক, বিভিন্ন রকম অ্যাটাকে হোক। পুরা মিডল ইস্টের ইকোনমিকে সে তৈরি করছে এমনভাবে যেন মিডল ইস্টের যত ন্যাচারাল প্রাকৃতিক যত রিসোর্স আছে, যত রকম সম্পদ আছে, সেই সমস্ত সম্পদকে সে নিয়ে গেছে ইসরায়েলের সুবিধার জন্য, আমেরিকার ইকোনমির জন্য। যেইখানেই সে দেখছে যে সে ন্যাচারাল রিসোর্সকে সে নিতে পারে, সেখানেই সে নিছে। এখানে বলে রাখা ভালো, ইভেন বর্তমানে যে গ্রিনল্যান্ডকে সে নিতে চাইতেছে, গ্রিনল্যান্ডকে নিতে চাওয়ার দুইটা কারণ আছে। একটা হচ্ছে তার নিরাপত্তার জন্য, তার যে স্ট্র্যাটেজিক লোকেশন হিসেবে সে গ্রিনল্যান্ডকে দখল করতে চায়, জোর করে, যুদ্ধ করে হোক, দখল করে হোক। এটা ডোনাল্ড ট্রাম্প মুখের উপরে বলছে যে আমরা গ্রিনল্যান্ড নিবই, সেটা তারা পছন্দ করুক বা অপছন্দ করুক। এই যে বর্বরতা, এটা কিন্তু শুধু ট্রাম্পের বর্বরতা না, এটা আমেরিকার বৈশিষ্ট্য। এটা সেটা নিয়ে আমি আরও ডিটেলসে পরে আলোচনা করব আরেক ভিডিওতে। কিন্তু গ্রিনল্যান্ড দখল করতে চাওয়ার একটা বড় কারণ হচ্ছে আমেরিকা বিশ্বাস করে যে গ্রিনল্যান্ডের নিচে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, যেটাকে সে ইউজ করতে পারবে, যেটার জন্য তার গ্রিনল্যান্ডের ব্যাপারে আগ্রহ এত বেশি। তারা যখন ইরাক, আফগানিস্তান সহ এই পুরা মিডল ইস্টের নিয়ন্ত্রণ নিতে চায়, এটার একটা ঐতিহাসিক কারণ আছে। ঐতিহাসিক কারণটা হইল, পৃথিবীর ইতিহাসে বলাই হইতো যে সাম্রাজ্য মিডল ইস্টকে নিয়ন্ত্রণ করবে, সেই সাম্রাজ্য পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হবে। কেন? কারণ মিডল ইস্টে ওই পরিমাণ ন্যাচারাল রিসোর্স আছে, এবং যত রকম ট্রান্সপোর্টেশন ইস্ট ওয়েস্ট সব দিকে যাইতে গেলে আপনাকে মিডল ইস্ট দিয়ে যাইতে হয়। তো মিডল ইস্টকে যে নিয়ন্ত্রণ করবে, পৃথিবীকে সে নিয়ন্ত্রণ করবে। রাশিয়া যেমন সিরিয়াতে বেস তৈরি করছে, আমেরিকা তার থেকে 20 গুণ বেশি পুরা মিডল ইস্টে বেস তৈরি করে বসে আছে। কেন? কারণ মিডল ইস্টের নিয়ন্ত্রণ সে নিতে চায় ইসরায়েল নামের ক্যান্সারের মাধ্যমে। ইসরায়েল হচ্ছে গিয়ে তার কাছে সমাধান, আর সত্যিকার অর্থে ইসরায়েল হচ্ছে গিয়ে পৃথিবীর একটা ক্যান্সার বা একটা টিউমার, যেভাবে বলি না কেন। কিন্তু আমরা যদি দেখি, রিচার্ড ওলফ বলতেছেন ব্রিক্সের যে উত্থান, সেই ব্রিক্সের উত্থান কি হয়েছে? ব্রিক্সের উত্থানে যে ইকোনমিগুলা পৃথিবীতে ইউনাইটেড স্টেটস বাদে অনেক বড়, ইন্ডিয়া, চায়না, রাশিয়া, ব্রাজিল, এবং আস্তে আস্তে এরা শুরু করছে, তারপরে আরও বড় ইকোনমিগুলা আস্তে আস্তে যুক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে যে এই বছর, এই সামনে যে ব্রিক্সের সম্মেলন হতে যাইতেছে, সেই সম্মেলনে প্রায় 50টা দেশ ব্রিক্সে জয়েন করবে। 50টা দেশ। তারা সবাই কি চায়? তারা ডলারাইজেশন চায়, মানে ডলার থেকে তারা বের হয়ে আসতে চায়। কেন ডলার এত ইম্পর্টেন্ট? কারণটা হচ্ছে, দ্য মোমেন্ট ডলারের পতন হবে, দ্য মোমেন্ট আমেরিকা তার নেতৃত্ব হারাবে। ডলারের পতন তো একদিনে হবে না। ডলারের রাইজটা কোথা থেকে হইল? আমরা যদি একটু 1950-এর দিকে তাকাই, আমরা কি দেখব? 1900 সাল থেকে 1950 পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারের দুইটা ছিল হচ্ছে, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যার ছোট ভার্সন হচ্ছে গিয়ে রাশিয়া আগে আরও বড় ছিল, আরেকটা হচ্ছে গিয়ে ইউরোপ। এদের হাতে প্রচুর পরিমাণে টাকা ছিল, এবং এদের হাতে প্রচুর পরিমাণে কন্ট্রোল ছিল পৃথিবীর, এদের মিলিটারি পাওয়ার ছিল। কিন্তু 1900 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1950 সালে এসে যে বাস্তবতা তৈরি হলো, সেটা হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের পরে রাশিয়া ছোট হয়ে আসলো, ইকোনমিক্যালি দুর্বল হয়ে আসলো। আবার ইউরোপের একটা লম্বা সময় ইকোনমিক মন্দা চললো, এবং ইউরোপের প্রায় বিশাল পরিমাণ একটা টাকা আমেরিকার কাছে চলে গেল। 1950 সালে আমেরিকা হয়ে গেল পৃথিবীর সবচেয়ে ম্যানুফ্যাকচারিং বলেন, সবচেয়ে বেশি ইকোনমিক পাওয়ার বলেন, সব টাকা পয়সা সব কিছু আমেরিকার কাছে চলে গেল। তখন আমেরিকা কি করলো? আমেরিকা বিভিন্ন রকম ফিনান্সিয়াল, ইকোনমিক যত রকম ইনস্টিটিউশন আছে সব কিছু দিয়ে, তখন থেকে শুরু হইল ডলারের আসল পাওয়ার। তারপরে আমরা পেট্রো ডলারের ইতিহাস জানি সব কিছু, বাট ইন আ মেনি ওয়েজ পেট্রো ডলার আসলে চাপায় দেওয়া হয়েছে। পেট্রো ডলার ইতিহাসটা আমরা আরেকদিন আলাপ করব লম্বা সময় ধরে। বাট মূল কথা হচ্ছে, ডলার এমন একটা জিনিস যেটা ইটসেলফ কোনো ভ্যালু নাই, বাট ডলারের এগেনস্টে যখন তেল, যখন স্বর্ণ, যা কিছু কেনা বেচা করা হচ্ছে, ওগুলার আসলেই কোনো একটা ভ্যালু আছে। ডলারের ইটসেলফ কোনো ভ্যালু নাই, ভ্যালুটাও একটা পারসিভড ভ্যালু। কিন্তু অর্থাৎ মানুষ ডলারের উপরে আস্থা রাখছে। কিন্তু এইটার কারণে আমেরিকা সারা পৃথিবীতে এমন একটা লেভারেজ পাইলো, এমন একটা বেনিফিট পাইলো, যেটার জন্য সে চাইলে ডলার প্রিন্ট করতে পারে। কিন্তু আপনি তো চাইলেই স্বর্ণ প্রিন্ট করতে পারবেন না, আপনি তো চাইলেই তেল প্রিন্ট করতে পারবেন না। আমরা যদি শুধু কোভিডের দিকে তাকাই, কোভিডে আমেরিকা একটা বিশাল পরিমাণে ডলার আমেরিকা প্রিন্ট করছে। প্রিন্ট করতে আমেরিকার কি লাগছে? কিছুই লাগে নাই। তাতে সারা পৃথিবীতে ইনফ্লেশন বাড়ছে, কম বেশি প্রায় সারা পৃথিবীতে ইনফ্লেশন বাড়ছে। কিন্তু সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে আমেরিকা, এবং আমেরিকা চাইলে আজকেও ডলার প্রিন্ট করতে পারে। সারা পৃথিবীর অন্য কোনো দেশের এই শক্তি নাই যে সে একটা ইন্টারন্যাশনাল কারেন্সি, সবচেয়ে অ্যাকসেপ্টেড কারেন্সিকে
সে আসলে এরকম প্রিন্ট করতে পারে। আগে কেউ স্বর্ণ প্রিন্ট করতে পারতো না, আগে কেউ তেল প্রিন্ট করতে পারতো না, কোনো রকম কোনো ন্যাচারাল সম্পদকে কিন্তু প্রিন্ট করা যায় না। শুধুমাত্র 2020 থেকে 2021 সালে আমেরিকার ফেডারেল রিজার্ভ $3.3 ট্রিলিয়ন ইউএস ডলার প্রিন্ট করছে, যেটা মানে মোট প্রায় 20% ডলার পৃথিবীতে বাড়ায় ফেলছে ডিজিটালি। $3.3 ট্রিলিয়ন সে বানায় ফেলছে। এটা পৃথিবীর অন্য কোনো দেশেরই রাইট নাই। পৃথিবীর প্রায় 10টা দেশ, মানে মধ্যম আয়ের 10টা দেশ যোগ করলে $3.3 ট্রিলিয়ন হয়। প্রায় 12টা বাংলাদেশের জিডিপি যোগ করলে $3.3 ট্রিলিয়ন হয়। এবং ইউএসএ জাস্ট লাইক দ্যাট সে চিন্তা করছে কোভিডের সময় সে $3.3 ট্রিলিয়ন সে ডিজিটালি সে ক্রিয়েট করে ফেলছে ফেডারেল রিজার্ভ থেকে। এই যে আধিপত্য, এটা শেষের দিকে আসতেছে। কিভাবে? রিচার্ড ওয়ালট বলতেছেন, প্রফেসর। Most important point, the American economy is in trouble. The American empire is in decline. It's not surprising that the leaders of such a system with such a history would be deep into denying what had happened. উনি বলতেছেন যে 1950 সালের পরে তারা ভিয়েতনাম ওয়ারে আমেরিকা গেল। ভিয়েতনাম ওয়ারে গিয়ে সে পরাজিত হইল। সে ভাবছিল ভিয়েতনাম ওয়ারে সে ভিয়েতনামকে শেষ করে দিবে। ভিয়েতনাম ওয়ারে তার পরাজয় হইল। ভিয়েতনাম ওয়ার সে জিততে পারে নাই। প্রায় 20 বছর ধরে সে চেষ্টা করছে। সে আফগানিস্তান ওয়ারে গেছে, সে জিততে পারে নাই। সে ইরাক ওয়ারে গেছে, ইরাক ওয়ারে তার প্রচুর পরিমাণে খরচ হয়েছে, কিন্তু ইরাক ওয়ারের যেই পরিণতি সে চাইছিল সৃষ্টি করতে, সেই পরিণতি সে সৃষ্টি করতে পারে নাই, না ইরাকে না আফগানিস্তানে। অন টপ অফ ইট, যেই সময় সে এতগুলো যুদ্ধ করতেছে এবং সারা পৃথিবীতে এতগুলা মিলিটারি বেস বানাইতেছে, যে মিলিটারি বেসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, সেই সময় চায়নার রাইজ হইল। চায়না ম্যানুফ্যাকচার করা স্টার্ট করলো। ইউএসএ 1950s যেখানে মোর দেন 50% ম্যানুফ্যাকচারিং ইউএসএ করতো, সেইখানে এখন রাফলি 20% বা লেস দেন 20% ম্যানুফ্যাকচারিং ইউএসএ করে। বিশাল পরিমাণে ম্যানুফ্যাকচারিং কোথায় হয়? চায়নাতে। ইভেন প্রচুর ম্যানুফ্যাকচারিং চলে গেছে ইন্ডিয়াতে, ভিয়েতনামে, পৃথিবীর বিভিন্ন দেশে। অর্থাৎ আমেরিকার অনেক খরচ বেড়ে গেছে, কিন্তু আমেরিকা অনেকগুলো যুদ্ধে হারছে, যে সেই যুদ্ধতে সে তার যেই পরিণতি সে চাইছিল সেই পরিণতিতে সে যেতে পারে নাই। এবং পৃথিবীতে আমেরিকার উপরে যে ট্রাস্ট, সেই ট্রাস্ট কমতে থাকলো। এই যে ইসরায়েলকে যে আমেরিকা সমর্থন করা শুরু করলো এবং সমর্থন করে যাচ্ছে ফর মোর দেন 70 ইয়ার্স, তাতেও সারা পৃথিবীতে আমেরিকাকে মানুষজন আস্তে আস্তে আমেরিকা থেকে দূরত্ব বাড়া শুরু করলো এবং শুরু হইল ইউক্রেন ওয়ারে। ইউক্রেনের এই যুদ্ধেতে, ইউক্রেন ওয়ার নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ। ইউক্রেন ওয়ারে ইউক্রেনিয়ানদের যাওয়ারই কথা ছিল না, কিন্তু আমেরিকা এবং ইউরোপ জোর করে ইউক্রেনকে, যেটা রাশিয়ার বর্ডারে, রাশিয়া বলছিল ইউক্রেন কোনোভাবেই নেটোর মেম্বার হইতে পারবে না, ইউক্রেনের নেটোর মেম্বার হওয়ার কোনো দরকারও ছিল না, কিন্তু ইউক্রেন গিয়ে আমেরিকা এবং ইউরোপের সুরসুরি, সেই সুরসুরিতে সে বেসিক্যালি রাশিয়ার সাথে যুদ্ধে গেল। যে রাশিয়ার সাথে যুদ্ধে যাওয়ার কোনো ক্ষমতা, কোনো রকম কোনো ক্ষমতা বেসিক্যালি আসলে ইউক্রেনের ছিল না। কিন্তু ইউক্রেনকে বোঝানো হইল তুমি সাহসী হও, তোমাকে আমরা সাপোর্ট দিব। আমেরিকা 300 থেকে $350 বিলিয়ন সাপোর্ট ইউক্রেনকে দিল। ফলশ্রুতি কি হইল? 12 লক্ষ ইউক্রেনিয়ান মারা গেল। Certainly account through the various sources I trust for 1.2 million dead Ukrainian soldiers. Dead. এটা বলে রাখা ভালো, ইউক্রেনিয়ানরা কিন্তু অরিজিনালি ইউরোপিয়ানদেরই অংশ। অর্থাৎ তারা কিন্তু আসলে, যদি আমরা 4-5-6 জেনারেশন পিছনে যাই, ইউরোপিয়ান, আমেরিকান এবং ইউক্রেনিয়ান এরা কিন্তু আসলে একই মানে জাতি বা সিমিলার জাতি। বাট তাদের জাতির মানুষের মধ্যে 12 লক্ষ মানুষ মারা গেল যুদ্ধে। কেন? কারণ আমেরিকা রাশিয়াকে সাইজ করতে চাইছে। আমেরিকা চাইছে যে আমি রাশিয়ারে শিক্ষা দিব। রাশিয়ারে শিক্ষা দেওয়ার জন্য সে ইউক্রেনকে একটা ভেসেল স্টেট হিসেবে ব্যবহার করছে। ফলশ্রুতিতে কি হয়েছে? আমেরিকার 300 থেকে $350 বিলিয়ন সে ইনভেস্ট করছে, এবং এই ইনভেস্টমেন্টের এগেনস্টে আলটিমেটলি কি হইল? 12 লক্ষ ইউক্রেনিয়ান মারা গেল। 12 লক্ষ, যেটা ইউক্রেনের পপুলেশনের অলমোস্ট 1/4 ভাগ, অলমোস্ট 1/4 ভাগ। আপনি চিন্তা করেন, অথচ এই যুদ্ধটা হওয়ারই দরকার ছিল না। যদি ইউক্রেন নেটোতে জয়েন না করতো, তাহলে যুদ্ধটা রাশিয়া শুরুই করতো না। রাশিয়ার ইকোনমিক লস হয়েছে যুদ্ধের জন্য, বাট তার লাভ হয়েছে আরও বেশি। ব্রিক্সে তার পপুলারিটি আরও বাড়ছে, এবং ইউক্রেনের যে টেরিটরিগুলা রাশিয়া নিয়ে নিছে সেটা প্রায় ইউক্রেনের 40%, এবং সেইটার মধ্যে যত রকম মিনারেলস থেকে শুরু করে যত রকম ন্যাচারাল রিসোর্স আছে, এগুলো রাশিয়া কোনো দিন দিবে না। এবং এই যুদ্ধের মাধ্যমে রাশিয়া যা ইনভেস্ট করছে তার থেকে অনেক বেশি রিটার্ন রাশিয়া আসলে পাবে। হারলো কে? হারলো আসলে আমেরিকা, এবং অবশ্যই হারলো ইউক্রেন। হারলো আমেরিকা, হারলো ইউক্রেন।
একইভাবে একসময় যখন ইসরায়েলের পতন হবে তখনও কিন্তু আমেরিকা এত এত ডলার যা ইনভেস্ট করছে সেটার মানে পতনই হবে।